সত্য জানবো, সত্য বলবো, সত্য দেখাবো। ওয়েলকাম আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম আমেরিকা আর ইসরায়েল দুটো জিনিস একের সাথে করতে চাইছে। একদিকে বোমা মারতে চাইছে, আরেকটি দিকে টেবিলে বসে কথা বলতে চাইছে। এই দুটো একসাথে করা যায় না বন্ধুরা, কিন্তু আমেরিকা ঠিক এটাই করার চেষ্টা করছে। আর এই চেষ্টার মাঝে যেটা সবচেয়ে ভয়ানক জিনিস বেরিয়ে এসেছে সেটা হলো আমেরিকার একটা কিল লিস্ট, মানে কার কার নাম লিস্টে রেখেছে আমেরিকা, কাদের মেরে ফেলবে বলে ঠিক করেছে। আর এই খবর এখন আর গোপন নেই, CNN নিজে রিপোর্ট করেছে। তো আমরা আজকে এই পুরো বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। দেখো, পাকিস্তানে একটা বৈঠক হওয়ার কথা ছিল, আমেরিকা আর ইরানের মধ্যে মধ্যস্থ করার কথা ছিল পাকিস্তানের। এটা নতুন কিছু না, পাকিস্তান বরাবরই এইরকম মধ্যস্থতার ভূমিকায় থাকতে একটু পছন্দ করে। কারণটা এটা তার ডিপ্লোম্যাটিক গুরুত্ব বাড়ায়, কিন্তু সমস্যা হলো এই বৈঠক হচ্ছে না। বারবার আলোচনা হওয়ার কথা উঠেছে, বারবার ভেঙে পড়ছে। কেন? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরানের ভেতরে একটা বিশাল ফাটল আছে বন্ধুরা, যেটা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। একদিকে ইরানের সিভিলিয়ান সরকার, রাষ্ট্রপতি, বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি, এই টাইপের লোকজন, এরা চাইছে কথা হোক। এরা জানে যে যুদ্ধ চললে ইরানের অর্থনীতি ধুলোয় মিশে যাবে, তেলের ব্যবসা বন্ধ, ডলার নেই, মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই চাপ এরা অনুভব করছে, তাই এরা বলছে বসো, কথা বলো, একটা সমাধান বের করো। কিন্তু আরেকটি দিকে আছে IRGC, মানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এরা হলো ইরানের ভেতরে একটা আলাদা সাম্রাজ্য। এদের নিজস্ব সেনাবাহিনী আছে, নিজস্ব গোয়েন্দা সংস্থা আছে, নিজস্ব ব্যবসা আছে, নিজস্ব রাজনৈতিক প্রভাব আছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সাথে IRGCর সম্পর্ক অনেক গভীর। এরা মূলত খামেনির ব্যক্তিগত রক্ষা বাহিনীর মতো, কিন্তু ক্ষমতায় অনেক বেশি। আর এই IRGCর কমান্ডাররা বলতে পারেন যে কট্টরপন্থী। এরা আমেরিকার সাথে যে কোনো ধরনের আলোচনাকে বিশ্বাসঘাতকতাই বলে মনে করে। এদের কাছে আমেরিকা মানে হলো শয়তান। এটা শুধু কথার কথা না, এটা এদের আদর্শের একেবারে কেন্দ্রে আছে। তো পাকিস্তানের যখন ওই বৈঠকের কথা উঠেছে, IRGCর কমান্ডাররা সেটা আটকে দিচ্ছে। কীভাবে? নানাভাবে। ইরানের প্রতিনিধি দল যেতে পারছে না, কারণ IRGC ভেটো দিচ্ছে, শর্ত এমন রাখছে যেটা আমেরিকা কখনো মানবে না, অথবা শেষ মুহূর্তে বৈঠক ভেঙে দেওয়ার ব্যবস্থা করছে। এই IRGCর কমান্ডাররাই হলো আসল বাধা। এটা বোঝার পর আমেরিকা কি সিদ্ধান্ত নিল? অনেকটা সোজা সাপটা, যদি বাধা দেওয়ার লোকজনগুলোকে সরিয়ে দেওয়া যায় তাহলে বৈঠক হবে। মানে যদি IRGCর কমান্ডারদের মেরে ফেলা যায় তাহলে ইরানের সিভিলিয়ান সরকার আমেরিকার সাথে কথা বলতে পারবে। এই লজিকে আমেরিকা একটা লিস্ট তৈরি করেছে, CNN রিপোর্ট করেছে। এই লিস্টে আছে IRGCর কমান্ডার ইন চিফ আহমদ ভাইদি নাম সহ আরও বেশ কয়েকজন সিনিয়র কমান্ডার। এবার ভাইদির কথাটা একটু আপনাদেরকে বলি। এই লোকটা কে? আহমদ ভাইদি হলো IRGCর একেবারে শীর্ষ কমান্ডার। এর আগে সে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিল। ইন্টারপোলের রেড নোটিশ আছে এর বিরুদ্ধে। 1994 সালে আর্জেন্টিনায় AMIA বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে এই লোকটার নামে একটা রেড নোটিশ আছে। এই লোক নতুন না, দশকের পর দশক ধরে আন্তর্জাতিক রাডারে আছে, কিন্তু ইরানের ভেতরে এই লোকের ক্ষমতা এতটাই বেশি যে সিভিলিয়ান সরকারও তাকে উপেক্ষা করতে পারে না। আমেরিকার মতো এই লোক এবং তার মতো কমান্ডাররাই পাকিস্তানে বৈঠক হতে দিচ্ছে না। তো CNN রিপোর্ট করেছে সেটা হলো আমেরিকা এই কিল লিস্ট তৈরি করে ফেলেছে এবং স্ট্রাইকের পরিকল্পনা 2 ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপে IRGCর কমান্ডারদের টার্গেট করা হবে, সরাসরি হত্যা অভিযান। আর দ্বিতীয় ধাপে ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, মানে তেল মজুত, গ্যাস প্ল্যান্ট, পরিশোধনাগার, এগুলোকে ধ্বংস করা হবে, মানে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। এই পরিকল্পনা পড়লেই বোঝা আছে আমেরিকার চিন্তাটা কি। শুধু বোমা মেরে ইরানকে হারানো যাবে না, এটা আমেরিকা বুঝতে পেরেছে। ইরান মার খেয়েও টিকে থাকে, তাই এবার কৌশল হলো আগে ভেতর থেকে দুর্বল করো, যে লোকগুলো বাধা দিচ্ছে তাদের সরিয়ে দাও, এরপর এনার্জি সেক্টরে মার দিয়ে অর্থনীতিকে পঙ্গু করে দাও, যাতে ইরানের সরকার বাধ্য হয়ে আলোচনার টেবিলে আসে। CNN এর রিপোর্ট অনুযায়ী আমেরিকা সেনাবাহিনী এখন হাই অ্যালার্টে আছে, যে কোনো মুহূর্তে অর্ডার আসতে পারে। সিজফায়ার বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু কোনো ডেডলাইন দেওয়া হয়নি। আর আমেরিকার নৌবাহিনীতে ব্লকেট, মানে হরমুজ প্রণালীতে যে ঘেরাও চলছে সেটাও কমছে না, বরং বাড়ছে। সামরিক দিক থেকে সব প্রস্তুতি সম্পন্ন। তো শুধু রাজনৈতিক সবুজ সংকেতের অপেক্ষা এখন বর্তমানে। বন্ধুরা দেখুন, আমেরিকার কিল লিস্টের কথা তো আপনাদেরকে বললাম, এবার বলবো ইরানের কিভাবে ইরান কিভাবে পাল্টা চাল দিচ্ছে। আর এই পাল্টা চালটা এতটাই চালাক যে এটা বুঝলে তুমি নিজেই অবাক হয়ে যাবে। ইরানের একজন সিনিয়র অফিসার আছে, নাম হলো ইসমাইল ইসহানি। এই লোক সরাসরি ট্রাম্পকে একটা হুমকি দিয়েছে, বলেছে দেখো তুমি যদি ইরানের তেলের কুয়ো, গ্যাস প্ল্যান্ট, এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা করো তাহলে আমরা সৌদি আরবের সব তেলের ঠিকানায় হামলা চালাবো।
এক্ষুনি, দেরি করব না। এখন তুমি হয়তো ভাবছো ব্যাপারটা কি, আমেরিকা ইরানে মারবে, তাহলে ইরান সৌদিকে কেন মারবে? এটাই হলো আসল কৌশল বন্ধুরা। এটা বোঝার জন্য একটু মাথা কাটাতে হবে। আমেরিকা যখন ইরানে হামলা চালায় তখন সেই মিসাইল, সেই যুদ্ধ বিমান সব কিছু কোথা দিয়ে যায়? সৌদি আরবের এয়ারস্পেস দিয়ে। সৌদি আরবের মাটিতে আমেরিকার বিশাল বিশাল মিলিটারি বেস আছে। প্রিন্স সুলতান এয়ারবেস, আল উবাইদা, এইসব ঘাঁটিগুলো থেকেই অপারেশন পরিচালিত হয়। মানে আমেরিকা ইরানে মারে ঠিকই, কিন্তু সৌদি আরব হলো সেই লঞ্চ প্যাড। সৌদি আরব না থাকলে এই হামলা এতটা সহজ হতো না। ইরান ঠিক এই পয়েন্টকেই অস্ত্র বানাচ্ছে। বলছে সৌদি যদি আমেরিকাকে তার মাটি, তার আকাশ ব্যবহার করতে দেয়, তাহলে সৌদির তেলের ঠিকানা আমাদের টার্গেটে থাকবে। সৌদির অ্যারামকো পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি। সৌদি তেল রপ্তানি বন্ধ হলে পুরো বিশ্বের তেলের বাজারে ওলট পালট হয়ে যাবে। ব্যারেল প্রতি তেলের দাম রাতারাতি দ্বিগুণ তিনগুণ হয়ে যেতে পারে। এই ভয়টা সৌদিকে দিচ্ছে ইরান, যাতে সৌদি আরবের বা সৌদি ট্রাম্পের ওপর চাপ দেয়, বলে যে ভাই আমাদের এয়ারস্পেস দিয়ে হামলা করো না, আমরা এই ঝামেলায় পড়তে চাই না। আর এই কৌশলটা ইরান আগেও ব্যবহার করেছে 2019 সালে, এবং ইতিমধ্যেও সেটা ব্যবহার করে আসছে। বন্ধুরা, ইরান আগেই বা তারপরেও ইরান এখানেই থামেনি। আইআরজিসি একটা পুরো লিস্ট তৈরি করেছে উপসাগরীয় অঞ্চলে, মোট 8টা টার্গেট। ইউই কিছু ঠিকানা, কাতারে কিছু ঠিকানা, সৌদি আরবে তো আছেই, আরও কুয়েতের কিছু এনার্জি ফ্যাসিলিটি। এই শুধু লিস্ট না, লোকেশনও চিহ্নিত করা হয়ে গেছে। মানে ইরান বলছে আমরা জানি কোথায় মারতে হবে, কিভাবে মারতে হবে, প্রস্তুতি আমাদেরও আছে। তোমরা ভাবছো শুধু তোমরাই প্ল্যান করছো, আমরাও বসে নেই। তো এই 8টা টার্গেটের কথা ইরানি সরকারি মিডিয়া নিজেই প্রকাশ করেছে। এটা একটু অদ্ভুত মনে হতে পারে, নিজের টার্গেট লিস্ট কেউ পাবলিশ করে, কিন্তু এটাই হলো ইরানের কৌশল। এই প্রকাশ করাটাই হলো চাপ দেওয়ার হাতিয়ার, যাতে ইউই, কাতার, কুয়েত এরা সবাই বুঝতে পারে যে যুদ্ধ লাগলে শুধু ইরান পুরবে না, এই পুরো অঞ্চল পুরবে। তখন এই দেশগুলো নিজেরাই ট্রাম্পকে বলবে যে দেখো একটু থামো, আমরা যে ক্রস ফায়ারে পড়তে চাই না। বন্ধুরা, এবার আসে আরব দেশগুলোর ডাবল গেমের কথায়। এটা না বললে পুরো ছবিটা অসম্পূর্ণ থাকে। দেখুন বন্ধুরা, এই আরব দেশগুলো সৌদি, ইউই, কাতার, কুয়েত, বাহরাইন এরা কিন্তু মার্চের যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সরাসরি সাহায্য করেছে, এয়ারস্পেস দিয়েছে, মিলিটারি বেস ব্যবহার করতে দিয়েছে। কিছু খবরে আসছে যে ইন্টেলিজেন্স শেয়ারিংও করেছে। এরা প্রকাশ্যে বলেনি ঠিকই, কিন্তু কাজে কাজে পুরোপুরি আমেরিকার পক্ষে ছিল। কেন? কারণ এই সুন্নি আরব দেশগুলো ইরানকে ভয় পায়। শিয়া ইরান আর সুন্নি আরব এই দীর্ঘদিনের টানা পোড়েন তো আছেই, আর এর সাথে ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের চেষ্টা। ইরান ইরাকে, সিরিয়ায়, লেবাননে, ইয়েমেনে প্রক্সি ফোর্স তৈরি করে রেখেছে। এই আরব দেশগুলো চায় ইরান দুর্বল হোক, তাই আমেরিকা ইরানে মারুক, এটা এরা মনে মনে চায়। কিন্তু এখন সমস্যা হলো ইরানের পাল্টা হুমকিতে এরা নার্ভাস হয়ে গেছে। কারণ এরা জানে ইরানের কাছে কি আছে। ইরানের মিসাইল সিটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজের মধ্যে একটা। লক্ষাধিক মিসাইল মাটির নিচে রাখা আছে, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন সব আছে, এবং এই মিসাইলগুলো সৌদি আরব পর্যন্ত পৌঁছতে পারে। এটা 2019 সালেই প্রমাণ হয়ে গেছে। তাই এখন এই আরব দেশগুলো একটা অদ্ভুত জায়গা আছে। একদিকে আমেরিকার চাপ, সাথে থাকো, অন্যদিকে ইরানের হুমকি। যদি থাকো তাহলে তোমাদেরও জ্বালাবো। এই দুটো চাপের মাঝখানে পড়ে এরা একটু একটু করে ট্রাম্পকে বলছে যে ভাই যুদ্ধটা একটু ঠান্ডা করো। এই প্রেশারটা ইরান তৈরি করতে চাইছিল এবং এটা কাজ করছে। ইরান একটা কথা খুব ভালো বোঝে, সরাসরি আমেরিকাকে আটকানো সম্ভব না, কিন্তু আমেরিকার মিত্রদের ভয় দেখিয়ে আমেরিকার ওপর পরোক্ষ চাপ তৈরি করা সম্ভব। এটা ইরানের কৌশল, আর এই কৌশলটা দশকের পর দশক ধরে ইরান ব্যবহার করে আসছে। বন্ধুরা, লেবাননের খবরে আসি। এটা একটু আলাদা, কিন্তু পুরো ছবির সাথে জুড়ে আছে। ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে একটা বৈঠক করেছে। ইসরায়েলি আর লেবাননের নেতাদের সাথে সাথে আমেরিকার বড় বড় অফিসিয়ালরাও ছিল। বৈঠকের পর ঘোষণা হলো লেবাননের সিজফায়ার আরও 3 সপ্তাহ বাড়ানো হচ্ছে। মানে 3 সপ্তাহ ইসরায়েল লেবাননে কোনো হামলা করবে না। কিন্তু শুধু সিজফায়ার না, আমেরিকা লেবাননকে একটা অফারও দিয়েছে, আমরা তোমাদের হিজবুল্লাহ থেকে রক্ষা করতে সাহায্য করব। এবং এখন হিজবুল্লাহ ব্যাপারে একটা কথা বলিনি, কারণ অনেকেই এই জিনিসটা জানে না। হিজবুল্লাহ শুধু একটা মিলিটারি সংগঠন না, এটা একটা রাজনৈতিক দলও। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর নির্বাচিত সাংসদ আছে। আমেরিকা বা ইসরায়েল যতই বলুক এটা একটা সন্ত্রাসী সংগঠন, লেবাননের রাজনৈতিক ব্যবস্থায় হিজবুল্লাহর বৈধ উপস্থিতি আছে। লেবাননের দক্ষিণে বেকা ভ্যালিতে হিজবুল্লাহর গভীর সামাজিক ভিত্তিও আছে। স্কুল চালায়, হাসপাতাল চালায়, সামাজিক কার্যক্রমও করে। কিন্তু লেবাননের কেন্দ্রীয় সরকার চায় হিজবুল্লাহ তাদের নিয়ন্ত্রণে থাকুক। লেবাননের সরকার চায় দেশটা একটা স্বাভাবিক রাষ্ট্রের মতো চলুক, যেখানে একটাই সেনাবাহিনী থাকবে, দুটো না। হিজবুল্লাহ নিজস্ব সেনাবাহিনী, নিজস্ব অস্ত্রবান্ধার
এটা লেবাননের রাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করে। তাই লেবাননের সরকার মনে মনে চায় যে হিজবুল্লাহর শক্তি কমুক, কিন্তু সরাসরি বলতে পারে না, কারণ হিজবুল্লাহর সদস্যরা সরকারের ভেতরই আছে। এই জটিল পরিস্থিতিতে আমেরিকা লেবাননকে একটা লোভ দেখাচ্ছে, বলছে তোমরা তোমার হয়ে আমরা হিজবুল্লাহর সাথে ডিল করব, তুমি শুধু আমাদের পাশে থাকো। 3 সপ্তাহে সিজফায়ার হলো এই ডিলের প্রথম ধাপ। বন্ধুরা, এবার একটা মজার একটা খবরে আসি। মার্চে যখন আমেরিকা ইসরায়েল ইরানে হামলা হয়েছিল বা করেছিল, সেই হামলার হিসেব এখন বেরিয়ে আসছে, আর এই হিসেবে দেখলে চোখ কপালে উঠে যায়। আমেরিকার ডিফেন্স অফিসিয়ালদের রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র যুদ্ধের প্রথম 2 দিনে $5.6 বিলিয়ন অস্ত্র গোলাবারুদ ব্যবহার হয়েছে। বাংলায় বলতে গেলে $5,600 কোটি, মাত্র 48 ঘন্টা। এই সংখ্যাটা মাথায় রাখো। এর মধ্যে সবচেয়ে বড় অংশ হলো 1200টা পেট্রিয়ট মিসাইল। এই পেট্রিয়ট বা একটা পেট্রিয়ট মিসাইলের দাম কত জানো? $40 লক্ষ। একটা মিসাইলের দাম $40 লক্ষ, আর মাত্র 2 দিনে 1200টা মিসাইল ছোড়া হয়েছিল। এখন এটা কতটা বিশাল সেটা বোঝার জন্য একটা তুলনা দেই। আমেরিকা এক মাসে মোট কতগুলি পেট্রিয়ট মিসাইল তৈরি করতে পারে? গড়ে 60 থেকে 65টা, মানে 2 দিনে যা ছোড়া হয়েছে সেটা তৈরি করতে আমেরিকার লাগবে প্রায় 20 মাস। এই কথাটা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছে যে আমেরিকা 2 দিনে 2 বছরের মিসাইল ভান্ডার খরচ করে ফেলেছে। এই কথাটা জেলেনস্কি কেন বলল? কারণ ইউক্রেনও পেট্রিয়ট মিসাইলের জন্য আমেরিকার উপর নির্ভরশীল, আর আমেরিকার স্টক যদি এভাবে কমে যায় তাহলে ইউক্রেনের ভাগে কম পড়বে। জেলেনস্কির মাথায় তার নিজের দেশের কথাও আছে, আর এই বার্তার মাধ্যমে সে আমেরিকাকে বলতে চাইছে, দেখো তোমার স্টক শেষ হয়ে যাচ্ছে, আর বেশি যুদ্ধে জড়িও না। এবার ভাবো, শুধু এতটুকু কিন্তু আমেরিকার হিসেব। ইসরায়েলের কিন্তু আলাদা করে হিসাব আছে। ইসরায়েল নিজেও বিশাল পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে। দুটো মিলিয়ে প্রথম 2 দিনে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা ভাবলে গায়ে কাটা দেয়। আর এই সব পেট্রিয়ট মিসাইল কোথা দিয়ে গেছে? ইসরায়েলের মাটি থেকে না, আরব দেশগুলোর এয়ারস্পেস দিয়ে, মানে সৌদি আরব, ইউএই, জর্ডান, এদের আকাশসীমা ব্যবহার করে মিসাইল ইরানে গিয়ে পড়েছে। তুমি এখন একটু ভাবো, এই দেশগুলো মুসলিম দেশ, আর একটা মুসলিম দেশকে বোমা মারার জন্য এরা রাস্তা করে দিচ্ছে। এই ডবল গেমটা এখন আর লুকোনো নেই। বন্ধুরা, এত কিছুর পরেও একটা জিনিস সবচেয়ে অবাক করার মতো, ইরান এখনো টিকে আছে। মার্চের যুদ্ধ এত ভয়ঙ্কর হামলা হয়েছে, $5.6 বিলিয়ন অস্ত্র ঢেলে দেওয়া হয়েছে, 1200 পেট্রিয়ট মিসাইল ছোড়া হয়েছে, 2 পরাশক্তি আমেরিকা আর ইসরায়েল একসাথে ঝাঁপিয়ে পড়েছে। তারপরেও ইরান ভেঙে পড়েনি, পাল্টা মার দিয়েছে, এখনো হুমকি দিতে পারছে, এখনো কিল লিস্টে তৈরি করতে পারছে। এটা একটা বিশাল ব্যাপার। যে কোনো সাধারণ দেশ হলে এই মারের পর আত্মসমর্পণ করিত। ইরান করেনি, কারণ ইরানের মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই মাটির নিচে। মিসাইল সিটি মাটির তলায়, কমান্ড সেন্টার মাটির তলায়, এয়ার ডিফেন্স সিস্টেম মাটির তলায়। বাইরে থেকে বোমা মেরে এগুলো সহজে ধ্বংস করা যায় না। তাই পরের দফা যুদ্ধ যদি হয়, তার আর সব লক্ষণ দেখে মনে হবে ইরান সেইভাবে পাল্টা দেবে যেভাবে মার্চে দিয়েছিল, হয়তো আরও কঠোরভাবে। কারণ এবার ইরান জানে শত্রু কতটা শক্তিশালী আর নিজের কোথায় কোথায় দুর্বলতা আছে। তো বন্ধুরা, পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটু দেখুন, আপনাদেরকে সংক্ষেপে বলে দিই। পাকিস্তানে বৈঠক হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। আমেরিকার শর্ত আলাদা, ইরানকে সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ছাড়তে হবে, আইআরজিসির ক্ষমতা কমাতে হবে। ইরানের শর্ত আলাদা, নিষেধাজ্ঞা তুলতে হবে আগে। দুটো শর্ত সম্পূর্ণ উল্টো দিকে, মাঝখানে কোনো মিলন বিন্দু নেই বলতে পারেন। আমেরিকার নৌবাহিনী ব্লকেট বাড়াচ্ছে, কমাচ্ছে না, তাই হাই অ্যালার্টে চলছে। কি লিস্ট তৈরি, স্ট্রাইক প্ল্যান তৈরি, শুধু অর্ডারে অপেক্ষা। ইরান 8টা উপসাগরীয় টার্গেট চিহ্নিত করে রেখেছে, সৌদিকে হুমকি দিয়ে আরব দেশগুলোর ওপর চাপ তৈরি করছে। আইআরজিসি হামলা চালানোর জন্য প্রস্তুত। মাঝখানে আছে সৌদি, ইউএই, কাতার, কুয়েত। এরা দুই পক্ষের চাপে হিমশিম খাচ্ছে। লেবাননে 3 সপ্তাহ সিজফায়ার হয়েছে, ছোট একটা শান্তির নিঃশ্বাস, কিন্তু বড় ছবিতে এটা খুবই ছোট। মার্চে যা হয়েছিল সেই ভয়ঙ্কর অবস্থা আবার ফিরে আসার পূর্ণ সম্ভাবনা আছে, বরং আরও খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এবার দুটো পক্ষই পুরো প্রস্তুত। এবার কেউ কাউকে বিশ্বাস করছে না, এবার আলোচনার দরজা প্রায় বন্ধ। তো বন্ধুরা, এই পরিস্থিতিটা সিরিয়াসলি দেখতে হবে। এটা শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা না, তেলের দাম, সমুদ্রপথ, বিশ্ব অর্থনীতি সব কিছু এই অঞ্চলের ওপর নির্ভর করছে। হরমুজ প্রণালী বন্ধ হলে যে তেলের সংকট হবে তার আজ কিন্তু কলকাতা থেকে বাংলাদেশ, কানাডা সব জায়গায় লাগবে। তো আপাতত চোখ রাখো, যে কোনো মুহূর্তে নতুন খবর আসতে পারে। আমি একদম কারেন্ট আপডেট আপনাদের সাথে নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।